আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে আমরা এর আগের দিনকে 3টে স্লাইডের মাধ্যমে ডিসকাস করেছি যে আমাদের যদি মানসিক কোনো সমস্যা থাকে, ভয় থাকে, অ্যাংজাইটি থাকে, প্যানিক ডিসঅর্ডার থাকে, ওসিডি থাকে, তাহলে আমরা কীভাবে চিন্তাগুলোকে অ্যাটলিস্ট নিজেকে বোঝাতে পারবো যে এই চিন্তাগুলো মিথ্যা এবং এর ফলে যে ঘটনাগুলো আমরা চিন্তা ভাবনা করছি সেগুলো ঘটবে না। এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং কীভাবে আমরা লিখবো সেই বিষয়গুলোকে সবটাই ডিসকাস করেছি। কিন্তু আজকে আমরা ডিসকাস করব এই সমস্যার ফলে আমাদের এই চিন্তাভাবনার ফলে আমাদের যে শারীরিক সমস্যাগুলো হয় তার বেশ কিছু আমরা ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে আজকে আমরা জানবো এবং এটা যদি আমরা দৈনিক করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই এই ধরনের চিন্তা ভাবনা বা সমস্যাগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। সেই সাথে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটাকে জানবো। এছাড়া আমরা একাধিক চিন্তাভাবনা সম্পর্কে আজকে একটুখানি আলোচনা করব যেগুলো আমাদের আসে, কিন্তু আমরা ভাবি কেবলমাত্র আমাদেরই আসছে, পৃথিবীর আর অন্য কোনো মানুষের আসছে না। তো আলোচনাটা খুব ভালো করে শুনবেন। তার আগে আমি অনুরোধ করব যে যদি কারোর মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন। কাছাকাছি যদি যে কোনো হসপিটাল যদি থাকে, সেটা যদি সরকারি হয় সেখানে মনোরোগ বিভাগে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টেতে অবশ্যই এর সুবিধা পাবেন। কাছাকাছি কাউন্সিলিং করান। ডাক্তারবাবু যদি মেডিসিন দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা মেডিসিন ঠিকঠাকভাবে খাবেন, ডাক্তারবাবুর নির্দেশ ছাড়া মেডিসিন বন্ধ করবেন না। এবং বর্তমানে যেহেতু আমি কাউন্সিলিং করি না তাই প্লিজ আমাকে ফোন বা মেসেজ করবেন না। তো আসুন আমরা ডিসকাস করি। আগের দিনকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, দুটো পয়েন্ট ছিল, যে পয়েন্টগুলো অনেকেই আমাকে বলেছে যে স্যার দ্বিতীয়বার যদি ডিসকাস করেন খুব ভালো হয়। তো এখানেতে যে দুটো পয়েন্ট ছিল সেই দুটো পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাস্তব বিপদ এবং ভাবনার বিপদকে পরিষ্কারভাবে বোঝা। এইটাকে বুঝতে গেলে আমাদেরকে আগে চিন্তাগুলোকে একটুখানি জানতে হবে, আমাদের কী ধরনের চিন্তাগুলো আসে যার ফলে আমরা কনফিউজড হয়ে যাই। এখানেতে যে চিন্তাগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এগুলো আমি একটুখানি ডিসকাস করে দিই। দেখুন, সব চিন্তাকে ডিসকাস করতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারা একটু পড়ে নেবেন। আমার হাত কাঁপছে, অথবা কেউ বলে পা কাঁপছে, এবং সে কি করে হাত পাকে লক্ষ্য রাখা শুরু করে এবং সে নিজে ভাবতে থাকে যে অন্য সকল মানুষ আমাকে লক্ষ্য রাখছে। অ্যাকচুয়ালি সেটা হয় না। এখানেতে কাঁপার কোনো বিষয় থাকে না। ব্যাপারটা থাকে যে আমি যখন লক্ষ্য রাখি তখন বিষয়টা অনুভব হয় এবং আমাকে কেউ কিন্তু কোনোদিনও বলবে না যে তোমার হাত পা কাঁপছে বা অথবা তুমি টলমল করছো, কিন্তু আমরা অনুভব করি আমার মাথাটা যেন টলমল করছে, আমার যেন হাত পা কাঁপছে, এগুলো অনুভব হয়। গলা শুকিয়ে যাচ্ছে, নার্ভাসনেস ফিল হয় এবং আমার মনে হয় যেন আমার বিহেভিয়ারেতে কোনো চেঞ্জ হচ্ছে, আমি কোনো অদ্ভুত বা অস্বাভাবিক বিহেভিয়ার করছি। অ্যাকচুয়ালি এগুলো কিচ্ছু হয় না, কেউ বলে না। আমার আচরণ নিয়ে কেউ বিচার করছে, এগুলো কেউ কখনো বলে না, কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা বলতে থাকি, যার ফলে কি আমরা কনফিউজড হয়ে যাই। আমরা এই চক্রের মধ্যে থাকি এবং নিজেকেই নিজে লক্ষ্য রাখতে থাকি এবং ব্যাপারটা হয় কি, মনে হয় যেন আমাদের মস্তিষ্ক একটা অনুবীক্ষণ যন্ত্রের মতো কাজ করছে এবং সারাক্ষণ আমাদের শরীরটাকে লক্ষ্য রাখছে। তো এই চক্রটার থেকে বেরোতে হবে। আমার এই বিহেভিয়ার আগে ছিল না, আমার আগেই চিন্তাভাবনা ছিল না, তো আগে আমি কিভাবে থাকতাম, কিভাবে চলতাম, ঠিক সেইভাবে চলতে হবে। নিজেকে কনফিউজড করে দিলে হবে না। এবং সবসময় আমরা চেষ্টা করি যে সেখান থেকে আমরা অন্য জায়গায় সরে যাব, পালিয়ে যাব। আমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, অন্য লোক হাসছে, অ্যাকচুয়ালি সে হাসে না। আমরা কি করি যে অন্য লোকের মুখটার দিকে ভালো করে ফলো রাখি, কে কী করছে। অ্যাকচুয়ালি এটা ভাবি যে অন্য মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, কী বিচার করছে, কী খারাপ বলছে, ঠিক বলছে, এই ধরনের চিন্তার মধ্যে আমরা ঢুকে পড়ি। আমরা সামাজিক অনুষ্ঠানকে ভাবি যে আমি মানিয়ে নিতে পারবো না, আমার মনে হয় যেন আমি বোঝা হয়ে গেছি, আমার কোনো যেন বন্ধু নেই, আমার মুখে মনে হয় যেন আমি কারোর সঙ্গে ঠিকঠাক করে কথা বলতে পারছি না, আমার কথা কেউ শুনছে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের মাথায় চলতে থাকে। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বাস্তবেতে নয়। আপনি এই যে চক্রের মধ্যে আছেন, এই চক্রের মধ্যে থাকার জন্য আপনার এই ধরনের অনুভূতি হচ্ছে। প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন, আপনি বাইরে থেকে যদি ঘুরে আসেন, দেখবেন যে কোনো ব্যক্তি আপনাকে কিন্তু আপনার ব্যাপারে বলছে না, আপনি আপনার ব্যাপারে এগুলো চিন্তা করছেন। এবার যখন একজন মানুষ খুব নিজে নার্ভাস থাকে তো অটোমেটিক্যালি তার চোখে মুখে একটা ছাপ পড়ে। আপনার সামনে যদি কেউ বেশি টেনশান করছে এমন কোনো মানুষ আসে, তাহলে অটোমেটিক্যালি আপনি তাকে দেখে বুঝতে পারবেন যে সে তার মধ্যে একটা টেনশান আছে। আপনি খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবেন যে তুমি ভাই কি টেনশান করছো বা টেনশানে আছো। তো এটাই আপনাকে হয়তো জিজ্ঞেস করলো কি, আপনি ভাবছেন যে দেখো আমাকে নিশ্চয়ই তাহলে বুঝতে পেরে গেছে আমি এই ধরনের চিন্তা ভাবনা করি বা আমি কিছু ভুল করছি। আপনি কিন্তু ডাউট ফিলিং করতে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক ব্যাপার, সাধারণ ব্যাপার। হ্যাঁ, এছাড়া আমরা কি করি, আমাদের রোগ নিয়ে প্রচণ্ডভাবে সতর্ক হয়ে যাই। আমরা ভাবতে থাকি, দেখুন আমি সবগুলোকে পরপর পড়ছি না, আপনারা পড়ে নেবেন বিষয়গুলোকে। এখানেতে দেখা যায় যে হার্ট নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে থাকি, আমাদের হার্ট রেট কেন দ্রুত চলছে, কেন আস্তে চলছে না, যদি আমার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে,
আমার মাথা ঘোরাচ্ছে, আমার মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, আমার শরীরেতে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে। আমি কি বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ভাবতে থাকি আমার শরীরের মধ্যে কী হচ্ছে এবং সেটাকে লক্ষ্য রাখি এবং তারপরে এই বিষয়গুলো বলি আমার শরীরে কী হচ্ছে, বারবার বাড়ির লোককে বলতে থাকি। এবং বাড়ির লোক তো বুঝতে পারে না, কারণ বাড়ির লোক তো আপনাকে দেখে বুঝতে পারে না যে আপনার কোনো সমস্যা আছে, কারণ সেক্ষেত্রে তারা হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলেছে সমস্ত রিপোর্ট ওকে, তার সত্ত্বেও আপনি অনুভব করছেন, তার মানে আপনার ভয় লাগছে রোগের। হ্যাঁ, ডাক্তার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো জিনিস খুঁজে পাচ্ছে না, ডাক্তারবাবু টেস্ট করার পরেও মনের মধ্যে আশঙ্কা দেখা যায়। একটি ছেলে আমার কাছে এসেছে 49 বার সে ইসিজি করে এসেছে, তো তার মধ্যে এই ধরনের ডাউট আছে যে মেশিনের মধ্যে কোনো গণ্ডগোল আছে অথবা ইসিজি ঠিকঠাক করে হচ্ছে না, বারবার সে ইসিজি করছে, অনেক আছে বারবার প্রেশার মাপে। আমার শরীর নিয়ন্ত্রণে নেই, আমার ভয়ানক প্রবলেম হচ্ছে, আমি হয়তো পাগল হয়ে যাব, কিচ্ছু হয় না এগুলো। হ্যাঁ, আপনার যতক্ষণ ভয় টেনশান থাকছে, ভালো লাগা খারাপ লাগা সব কিছু থাকছে, অনুভূতিগুলো যখন ওকে থাকছে সেখানেতে পাগল হওয়ার কোনো রকম চান্স থাকে না। আমি খুব ক্লান্ত অনুভব করছি, মাথা ব্যথা করলেই ভাবি যে আমার মাথায় হয়তো টিউমার হয়ে গেছে, তো আমার রাতে একটুখানি ঘুম না হলেই আমি ভাবি যে সর্বনাশ হয়ে গেছে, আমার আর ঘুম হবে না। আমি ছোট ছোট প্রবলেমগুলোকে ভাবি যে ট্যাকেল করতে পারছি না, আমি নিজের ওপর দোষ দিই। আমার মনে হয় যেন খাওয়া কমে যাচ্ছে, আমার মনে হয় যেন ঘুম কমে যাচ্ছে, আমার মনে হয় যেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে ঢুকে পড়ি এবং এর সাথে আমরা মিলিয়ে দিই বড় বড় রোগকে। কোনো ছোটোখাটো রোগের ব্যাপারে আমরা ভাবি না, আমরা বড় সড়ো রোগের ব্যাপারে ভাবি এবং তার মধ্যে দুটি রোগ সব থেকে বেশি নিয়ে আমরা ভাবি, সেটা হচ্ছে একটা হচ্ছে হার্টের প্রবলেম আর একটা হচ্ছে ক্যান্সার। মাথায় টিউমার তো আছেই, অবশ্য সেরিব্রাল হয়ে যাবে, প্রেশার বেড়ে যাচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে ঘুরতে থাকে। আমরা শুধুমাত্র ভাবতে থাকি আমাদের কোনো একটি রোগ হয়ে গেছে। আমরা এই বিষয়গুলো না জানলে কিন্তু ওপরের যে দুটো পয়েন্ট আছে সেটাকে খুব ভালো করে ডিসকাস করতে পারবো না, তাই আমি এগুলোকে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ধরনের একাধিক সিমটমস আছে, বলে শেষ করা যাবে না। আচ্ছা, এক্ষেত্রে দেখা যায় যে আমরা আরও বেশ কিছু সিমটমস লক্ষ্য করি। এখানেতে দেখা যায় যে যে অনিশ্চয়তার মধ্যে আছি, আমার সিকিউরিটির অভাব আছে, আমি হয়তো কাজ যদি চলে যেতে পারে ঠিকঠাকভাবে সে সিকিওর নয়, মনে হচ্ছে যেন সবসময় খারাপ লাগছে, আমার মনে হচ্ছে যেন সবসময় সমস্যা আছে, আমি সেই সমস্যার সমাধান করতে পারবো না, জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি নিরাপদ নয়, আমি মনে হচ্ছে যেন এই জালের মধ্যে আটকে গেছি, আমি মনে হয় বেরোতে পারবো না, কেউ যদি আমাকে সাহায্য করে, আমি যদি অসহায়, এই বিষয়গুলো নিয়ে সে নিজেকে নিজে বারবার বলতে থাকে। তাহলে এই যে আলোচনাগুলো আমি করছি, তাহলে আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা নিজেদেরকে বলবেন না, কারণ এগুলো তো আমাদের ভ্রান্ত ধারণা, এগুলো আমাদের মধ্যে বিশ্বাসে পরিণত হয়েছে, আর কিছুই নয়। কারণ আপনি মিথ্যা বিশ্বাসকে খোঁজার চেষ্টা করেছেন, প্রমাণ না পেলেও জোর করে প্রমাণ জোগাড় করেছেন, যার ফলে এগুলো হয়েছে। আর কি হয়, আমার জীবনেতে বাস্তবে কিছুই বদলাবে না, আমি এর থেকে আর বেরোতে পারবো না, অর্থাৎ ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আমরা ঢুকে যাই। আমরা ভেবে নিই যে আমি অসুস্থ। এবার কেউ যদি মনে করে নেয় যে সে সুস্থ মানুষের ভাবে যে আমি অসুস্থ, তাহলে কি হয়, তার ফিক্সড মেন্টালিটি, তার মেন্টালিটি চেঞ্জ করা যায় না, কারণ সে ঘুরিয়ে ফিরিয়ে তো সেই সিমটমসগুলোকেই ধরে। এবং এই চিন্তাগুলো যে বন্ধ হবে তা না, এই চিন্তাগুলোকে বন্ধ করার মোটেও চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তাহলে মস্তিষ্ক ভাবে এগুলো গুরুত্বপূর্ণ চিন্তা আরও বেশি করে দেবে। তো এগুলোকে আসতে দিন, এগুলোকে স্বাভাবিকভাবে নিন। অ্যাংজাইটির কারণে আসছে, ওসিডির কারণে আসছে, প্যানিকের কারণে আসছে, যার ফলে ভয়গুলো বারবার আসছে, ছুটে ছুটে আসছে। তো তাদেরকে আসতে দিন, তাদের শুধু লজিক দিন যে এগুলো কিন্তু আমার ভুল অভ্যাস হয়ে গেছে, আমি ওভার থিঙ্কিং করে ফেলছি, এর থেকে বেশি কিছু না, এর কিন্তু ফলাফল কিছু হয় না। আপনি নিজেও জানেন আপনার এতদিন ধরে চিন্তা টেনশান আসছে, ভয় পেয়েছেন, কিচ্ছু হয়নি, ডাক্তারবাবু বলেছে আপনার কোনো সমস্যা নেই, খুব একটা আমি কমফোর্ট ফিল করছি না, আমার সবসময় খারাপ লাগছে, হ্যাঁ সব কিছু শেষ, খারাপ হয়ে গেছে আমার জীবন, মানে সময়টা খুব খারাপ যাচ্ছে, জীবনের তো অনেকটাই আমার এই বেকার সমস্যা, মানে সময় নষ্ট হয়ে গেল, এই সমস্ত জিনিস ভাবি। আমি সবসময় ভুল জিনিসের দিকে মনোযোগ দিয়ে ফেলি, আমি ঠিক জিনিসের দিকে মনোযোগ দিতে পারি না, আমার অলওয়েজ নেগেটিভ চিন্তা আসে, পজিটিভ চিন্তা আনতে পারছি না। তো পজিটিভ লাইফ লিড করতে হবে, তবে তো পজিটিভ চিন্তা আসবে, তাই না? তো এগুলোকে খুব ভালো করে বুঝতে হবে এবং এগুলোই হচ্ছে মূলত উদ্বেগের একটা সবথেকে বড় কারণ। এবারেতে আমরা প্রথম স্লাইডেতে চলে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বিষয়টাকে ডিসকাস করলাম। এবার দেখুন, আমি যে বিষয়গুলোকে ডিসকাস করলাম সেই বিষয়গুলোর মধ্যে কেন ওই বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ, দেখুন এখানে একটা বড় জায়গা পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে বাস্তব বিপদ। হ্যাঁ, এখানেতে বাস্তব বিপদের কথা লেখা আছে আর ভাবনার বিপদের কথা লেখা আছে। এখন বাস্তব বিপদটা কি? বাস্তব বিপদ আপনি তো প্রমাণ পাবেন, হাতে নাতে বুঝতে পারবেন, কিন্তু ভাবনার বিপদ আর বাস্তব বিপদের মধ্যে কিন্তু মানে তুমুল পার্থক্য। যেখানেতে 0% আর 100%-এর পার্থক্য বলা যেতে পারে। তো আমি যে সিমটমসগুলো বললাম সেগুলো হচ্ছে ভাবনার বিপদ, এগুলোকে মস্তিষ্ক বিপদ হিসাবে দেখে। তো বিপদ হিসাবে দেখলে কি হয়, আমাদের মস্তিষ্ক অন্যরকম রিয়্যাক্ট করা শুরু করে, সে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ করে দেয়। এখন
আপনার মাথায় যখনই চিন্তাগুলো আসবে আপনি ভাববেন যে এগুলো দীর্ঘদিন ধরে কি আমি ভাবছি, ভেবে ভেবে কি এগুলোকে জোর জবরদস্তি কি বিপদে কনভার্ট করেছি, কারণ এগুলো তো রোজ চিন্তা করছি, হচ্ছে না। তো এইগুলোকে খুব শান্তভাবে বিচার করবেন, যেটা ভাবনার বিপদ নাকি আমার বাস্তবের বিপদ। এই ঘটনাটা যেটা ভাবছি এটা কি বাস্তব ঘটনা নাকি সম্ভাব্য ঘটনা, যেটাকে আমি ভাবছি যে ঘটতে পারে এবং রোজ ভাবছি ঘটবে কিন্তু কোনো দিনও ঘটে না। তার মানে এগুলো আমার মস্তিষ্ক ভয়ের থেকে কল্পনা করছে, এর পেছনে ভয় আছে, আমার মস্তিষ্কে কোনোভাবে ভয় কাজ করছে, সেই ভয়টার জন্যেই এগুলো সমস্যাটা হচ্ছে। এখন আমাদের মস্তিষ্কর বেশ কিছু নর্মাল কাজ আছে যেগুলোকে আপনি কিন্তু বন্ধ করতে পারবেন না। যেমন আমাদের মস্তিষ্ক সবসময় আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে, অর্থাৎ সারভাইভাল, অর্থাৎ সর্বদাই সে কিন্তু বিপদকে খুঁজতে থাকে। আপনাকে যদি সর্বাধিক সিকিওর জায়গাতেও রাখা হয়, কোনো মানুষ যদি থাকে, তো সেখানেও কখনো না কখনো আপনার মনে হবে যেন কোনো না কোনো বিপদ আছে। অর্থাৎ বিপদ থেকে বার করাই মস্তিষ্কের কাজ এবং বিপদ খোঁজাই এবং তার থেকে সুরক্ষা দেওয়া, তাকে নিয়ে চিন্তা করা, তাকে নিয়ে গুড প্ল্যানিং করাটাই হচ্ছে মস্তিষ্কের কাজ। তো বিপদের চিন্তা আমাদের মস্তিষ্কেতে কখনো বন্ধ হয় না। যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ইনসিকিওর হয়ে যাবেন, আপনার আর সিকিউরিটি বলে কিছু থাকবে না। আপনি রাতে দরজা দেবেন না, আপনি গ্যাস দুবার চেক করবেন না যে গ্যাসটা ঠিক বন্ধ করেছি কিনা, আপনার টাকা পয়সা জমাবেন না ব্যাংকে। যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আমি কীভাবে ডাক্তার দেখাবো, তার জন্য আপনি আগে থেকে ব্যবস্থা করবেন না। হ্যাঁ, তো আমাদের বিপদটা মানে অলওয়েজ ভয়টা থাকা খুব প্রয়োজন। আমাদের ভয় আছে বলে আমরা পরীক্ষার সময় ভালো করে পড়াশোনা করি। তো আমাদের অলওয়েজ টিকে থাকার জন্য, সারভাইভ করার জন্য মস্তিষ্ক কিন্তু বিপদগুলোকে খোঁজে এবং তাকে সমাধান করে। কিন্তু বাস্তব বিপদ হলে তার সমাধান হয়, কাল্পনিক বিপদ হলে তার সমাধান হয় না। নিরাপদ সিদ্ধান্তে নিয়ে যাওয়া, স্বাভাবিকভাবে নিরাপদ সিদ্ধান্তের কথা সর্বদা চিন্তা করে। অনুভূতি বোঝার জন্য মস্তিষ্ক তৈরি হয়েছে, ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি হয়েছে, নিজের অস্তিত্ব এবং পরিচয় তৈরি করার জন্য কিন্তু আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে। এটাকে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। আমাদের মূলত কী আসছে, রোগের ভাবনা আসছে, বড় কোনো ক্ষতির ভাবনা আসছে, কোনো একটা বিপদ হতে চলেছে, এই চিন্তা ভাবনা আসছে। চিন্তা কেন আসছে সেটাকে নিয়ে আমি আবার চিন্তা করছি। তাহলে চিন্তা কেন আসছে, এটা একটা চিন্তা। এটাকে নিয়ে যদি আমি চিন্তা করতে থাকি তাহলে ক্রমাগত সেই আবার বাড়তে থাকবে, বাড়তে গিয়ে কোনো কী হবে, একটা বিরাট আকার ধারণ করবে। তাহলে প্রথম চিন্তাটাই ভুল যে আমার চিন্তা কেন আসছে। চিন্তা তো আমার আসবেই, এটা সারভাইভাল একটা, এটা ব্রেনের একটা প্রসেস। আর এটা নিয়ে আমি গভীরভাবে ভেবে ফেললে চলবে না, এটাকে বন্ধ করতে হবে সচেতনভাবে, যে না আমার এটা অ্যাংজাইটির কারণে ভাবছি বা ওভার থিঙ্কিং করছি, এটাকে নিয়ে ভেবে আমার লাভ নেই, এটা স্বাভাবিক ব্যাপার হিসাবে নিতে হবে, আমাকে এইভাবেই চলতে হবে, তবেই আমার মস্তিষ্ক আস্তে আস্তে ব্যাপারটা নর্মাল ভাববে। এইভাবেই আপনাকে কিন্তু নিজেকে বোঝাতে হবে। আর কি, যে ভবিষ্যৎ নিয়ে অতি উদ্বিগ্ন হয়ে পড়ছি। আপনি যখনই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে যাবেন তখন নিজেকে এইভাবেই ঠিক বলুন আপনি যে আমি কিন্তু অতিরিক্ত ভেবে ফেলছি, যার ফলে আমি কিন্তু বেশি টেনশান করছি। হ্যাঁ, তাহলে কিন্তু সচেতন মন দিয়ে আপনি যদি অবচেতন মনকে এইভাবে বোঝান তাহলে কিন্তু ধীরে ধীরে মস্তিষ্ক বুঝতে শিখবে। আমরা কয়েকটা এখানে এক্সারসাইজের কথা বলি। আমরা এখানেতে 1 নম্বর এক্সারসাইজ যেটা করতে পারি, যেটা আমাদের খুব হেল্প করবে এবং মূলত এটা কিসে হেল্প করে, ফার্স্ট হচ্ছে আপনি এখানেতে যেটাতে হেল্প পাবেন সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাক, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, আপনার অ্যাংজাইটির জন্য, আপনার অ্যাঙ্গারের জন্য এগুলো বেশ হেল্প করবে। এখানে কি করতে হবে, এই বিষয়টা হচ্ছে ইজি, বিষয়টাকে বলে বক্স ব্রিথিং। এটা সারাদিনেতে আপনি 4 থেকে 5 বার অবশ্যই করতে পারেন। এটাকে করা সহজ। আপনি সোজাভাবে বসলেন, যেভাবে আগডুম বাগডুম হয়ে বসে, সিদ্ধারা সোজা রইল, অথবা চেয়ারেতে বসতে পারেন যদি সেই রকম পরিবেশ না পান। সোজাভাবে আপনি বসলেন এবং সোজাভাবে বসে হাত দুটো হাঁটুর উপরে রইল, যেভাবে ধ্যান করে লোকে আর কি, সেইভাবে ঠিক হাঁটুর উপরে রইল একদম। অথবা আপনি চেয়ারে বসে করতে পারেন। প্রথমে আপনি কি করলেন, শান্ত করলেন নিজের মনটাকে, করে কি করলেন, প্রথম স্টেপ হচ্ছে 4 সেকেন্ড আপনি শ্বাস নিলেন, নাক দিয়ে শ্বাস নিলেন, 2টি নাক দিয়ে একসাথে, ফুটো দিয়ে একসাথে। তারপরে কি করলেন, তাকে হোল্ড করলেন। কত সেকেন্ড, 4 সেকেন্ড হোল্ড করলেন। তারপরে কি করলেন, 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে এক্সেল করলেন। মানে কি, আপনি এক্সেল করলেন মানে হচ্ছে আপনি বার করলেন শ্বাসটা ধীরে ধীরে নাক দিয়ে। তারপরে 4 সেকেন্ড একটু রিল্যাক্স করলেন, অর্থাৎ 2-1 শ্বাস নিলেন, ছাড়লেন। আবার প্রসেসটাকে রান করুন। প্রথমে 1 নম্বরে শ্বাস নিলেন 4 সেকেন্ড, ধরে রাখলেন 4 সেকেন্ড, ছাড়লেন আস্তে আস্তে 4 সেকেন্ড, তারপর রিল্যাক্স মোড। এইভাবে ঠিক কমপ্লিটলি সার্কেলটা হবে এবং 4-5 বার আপনি সারাদিনে করতে পারেন। 5 থেকে 6 মিনিট করে আপনি এই সার্কেলটাকে রান করুন। আপনার কিন্তু দারুণভাবে আপনি এটা অনুভব করবেন যে আপনার চিন্তা, টেনশান, শারীরিক যে অস্থিরতাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যাচ্ছে যদি আপনি ডেলি বেসিসে করতে পারেন। এরম নয় আমি 2 দিন করলাম তারপরে আমি রেজাল্ট পাচ্ছি। মিনিমাম আপনি
সপ্তাহ 3 করুন, দেখবেন যে রেজাল্ট খুব ভালো পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এটা আমাদের ভেগাস নার্ভকে শান্ত করে, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করে, আমাদের ব্রেনকে শান্ত করে, আমাদের পুরো শরীরকে, নার্ভাস সিস্টেমকে বেশ শান্ত করতে, হার্ট রেট যেটা চলছে দরবর করে, সেটাকে আস্তে করার জন্য এটা দারুণভাবে উপকারী। এছাড়া হচ্ছে আপনারা 4, 7, 8 অর্থাৎ অ্যান্ড্রিউ মেথড পদ্ধতি, ডক্টর অ্যান্ড্রিউ মেথড পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন, যেখানেতে এটাও খুব সহজ। এটা কীভাবে, যে আপনাকে প্রথমেতে যেটা করতে হবে যে 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, 7 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, অর্থাৎ কুম্ভক ভেতরে ধরে রাখতে হবে 7 সেকেন্ড, 8 সেকেন্ড ধরে ধীরে 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 শ্বাস বার করতে পারে। এই অর্থাৎ আপনি শ্বাস নেবেন 4 সেকেন্ড, 7 সেকেন্ড ধরে রাখবেন, 8 সেকেন্ড ধীরে 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 বার করবেন। এটা আপনি বসে করতে পারেন, এটা আপনি শুয়ে করতে পারেন, ঘুমানোর আগে করতে পারেন। এটাতে যেটা হচ্ছে স্লিপ অ্যাংজাইটি যাদের আছে তাদের খুব কাজে লাগে, ইনসোমনিয়া আছে যাদের খুব কাজে লাগে, রাত্রিবেলা অহেতুক চিন্তা ভাবনা করছেন তাদের খুব কাজে লাগে। এটাও আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে দারুণভাবে অ্যাক্টিভ করে, আমাদের স্লিপের জন্য যে সমস্যাগুলো আছে সেগুলো কমায়, আমাদের মস্তিষ্ককে খুব শান্ত করে, শান্ত করলেই আমাদের ঘুমটা আসে। এটাকেও আপনি সারা দিনে 3-4 বার করতে পারেন। অবশ্যই প্রতিদিন ঘুমের আগে করবেন, কমপ্লিট 5 মিনিট তো অন্তত মিনিমাম করবেন। ধীরে ধীরে শুরু করবেন, অল্প অল্প করে করবেন, 2 মিনিট 1 মিনিট করে করতে করতে ব্যাপারটা অভ্যাস করবেন। কন্টিনিউ 3 সপ্তাহ করুন, অবশ্যই আপনি উপকার পাবেন। তৃতীয়, বেলি ব্রিথিং। এই বেলি ব্রিথিং খুব উপকারী। বেলি ব্রিথিংটা কীভাবে করবেন, এটাতে সিম্পল জিনিস। ধরুন আপনি 5 সেকেন্ড ধরে শ্বাস নিলেন, আবার 5 সেকেন্ড ধরে শ্বাস ধীরে ধীরে ছাড়বেন। দুটো বিষয় নাক দিয়ে, আগেরটাও নাক দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন, এটাও তাই নাক দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়ছেন। এবং এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বেলি মানে হচ্ছে পেটের অংশতে আমাদের ফুলিয়ে শ্বাসটা নিতে হবে। এবং তারপরে কি করবেন, একটুখানি মানে শ্বাসটা নিলেন, জাস্ট ভেতরে তো কমপ্লিট হয়ে গেল নেওয়া, তারপরে আস্তে 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 বার করে রাখবেন। এক্ষেত্রে শ্বাস ধরে রাখার কোনো রকম ব্যাপার নেই। আপনি এই অংশটা যেটা দেখছেন, যেখানে আমি মার্ক করছি, অর্থাৎ পেটের এই অংশটা, ফুসফুসের নিচের অংশটাকে বেসিক্যালি এখান থেকে আস্তে আস্তে ফুলবে, পুরো ফুসফুসটাই ফোলে, কিন্তু বুকটা ফুলবে না, পেটটা ফুলবে, দিয়ে আমরা শ্বাস নেব এবং আস্তে 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 শ্বাসটা বার করে দেবো। নাক দিয়ে আমরা শ্বাস নেব, নাক দিয়েই আমরা শ্বাস বার করে দেবো। দুটো নাকের ফুটোই এক্ষেত্রে ইউজ হবে একসাথে। এবং এটার ক্ষেত্রেও আমাদের অ্যাংজাইটি, ক্রনিক স্ট্রেস, আমাদের ডাইজেস্টিভ প্রবলেমের জন্য এটা খুব উপকারী। বেসিক্যালি হয় কি, আমাদের যখন চিন্তাভাবনাগুলো আসে, আমাদের বেশ কিছু সিস্টেম দেয়া আছে মস্তিষ্কতে, তার মধ্যে একটি বড় অংশ হচ্ছে অ্যামাগডোলা, হাইপোথ্যালামাস, থ্যালামাস, প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স মেমোরির জন্য ইউজ হয়। অ্যামাগডলা হচ্ছে আমাদের অ্যালার্মিং, অর্থাৎ আমাদের যখনই বিপদের কোনো সংকেত আসে, এই অ্যামাগডলা কী করে, বেল বাজায়। এবং বেল বাজালেই কি হয়, আমাদের যে কিডনি আছে, কিডনির ওখানেতে যে আমাদের উপরের অংশটাতে যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আছে, সেখান থেকে অ্যাড্রিনালিন বেরোতে থাকে, এন্ডরফিন, নরএপিনেফ্রিন বেরোয়, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অ্যাড্রিনালিন এরা বেরোয়, কর্টিসল বেরোয়। এরা বেরোবার পরে কি হয়, আমাদের কিন্তু হার্টবিটটা খুব দ্রুত চলতে থাকে এবং সেখানেতে আমাদের বারবার অ্যালার্ম সিস্টেমটা যখন আমরা কন্টিনিউ বাজাতে থাকি, আমার বিপদ হয়েছে, তো ন্যাচারালি আমাদের মস্তিষ্ক খুব অস্থির হয়ে থাকে এবং সারাদিন আপনার চিন্তা আসুক চাই না আসুক, ব্রেন এমনভাবে প্র্যাকটিস করে ফেলে যে আমাদের মধ্যে একটা অস্বস্তি অনুভব হয়। এর ছাড়া এর থেকে বিশেষ কিচ্ছু নয়। এটা একটা সিস্টেম। আমি দরকার লাগলে এই বিষয়টাকে অন্য একদিনকে ভিডিওতে আলোচনা করব, কারণ নাহলে বিরাট বড় হয়ে যাবে। দেখুন, আমাদের দুটো সিস্টেম দেয়া আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আপনি যদি ভয় পান, বিপদের কোনো সংকেত মস্তিষ্ককে দেন, আমাদের সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনার কথা অনুযায়ী চলবে না, যা ডিএনএতে লোড করা আছে সেই অনুযায়ী চলবে। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের চোখের যে মনিটা আছে সেটা বড় হয়ে যায়। দেখুন এখানেতে ছোট, এখানটাতে দেখুন ছোট, আর এখানে দেখুন বড়। তো অটোমেটিক্যালি আলো বেশি প্রবেশ করে, আমাদের চোখটা ঝাপসা হয়ে যায়, আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমাদের দেখা যায় যে শ্বাস নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, আমাদের ঘাম হতে থাকে, আমাদের লিভার ফাংশনের উপর প্রভাব ফেলে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম স্লো হয়ে যায়, আমাদের কিডনির ওপরের অংশ থেকে অ্যাড্রিনালিন রিলিজ করে, সে পুরো শরীরটাকে অস্থির করে দেয়, আমার বারবার প্রস্রাব পেতে পারে। এই ধরনের পুরো সিমটমস দেখা দেয় আমাদের শরীরের মধ্যে, মানে লিম্বিক সিস্টেমের সাথে জড়িত, ভেগাস নার্ভের সাথে জড়িত।
এবং আমরা যখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের মূলত এই সিমটমসগুলো আমরা শরীরেতে অনুভব করি, যেগুলো আপনি করেন সে বুক ধরপড় থেকে শুরু করে শ্বাসকষ্ট, অস্থিরতা, বিরক্ততা সমস্তটাই। আবার যখন আমরা এই যে এক্সারসাইজগুলো বললাম এগুলোকে যদি করতে থাকেন তাহলে দেখবেন যে ধীরে 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 আর একটা সিস্টেম যেটা দেওয়া আছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সে অ্যাক্টিভ হওয়া শিখবে। এবং সে যখন অ্যাক্টিভ হওয়া শিখবে আপনার হার্টবিট স্লো হবে, আপনার ফুসফুস আস্তে আস্তে করে নর্মালি শ্বাস নেবে, আপনার লিভার ফাংশন নর্মাল হবে, আপনার ব্লাড ভেসেলগুলো নর্মালি চলবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হবে, আপনার বাথরুম পাওয়ার প্রবণতা কমবে, অর্থাৎ আপনার ব্রেন একদম শান্ত অনুভব করবে। তাহলে এই এক্সারসাইজগুলো এভরিডে করার দরকার। আর কি করার দরকার, যেটা হচ্ছে যে দেখুন ভাই, আপনাকে 40 মিনিট কিন্তু প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। আমি দুটি ভিডিও দিয়েছিলাম, 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটো ভিডিও যদি আপনারা না দেখে থাকেন প্লিজ আপনারা দেখবেন, না হলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন না। 40 মিনিট ডেলি বেসিস এক্সারসাইজ করবেন, আপনি হাঁটুন, আপনি 40 মিনিট কন্টিনিউ হাঁটুন এবং সেখানেতে 1 মিনিটে 120 পা হাঁটার চেষ্টা করবেন, তাতে অ্যাকচুয়ালি আপনার ঠিকঠাক এক্সারসাইজটা হবে। এটা আপনারা করুন, চিন্তাগুলোকে খুব ভালো করে লজিক দিন, দরকার লাগলে লিখে রাখুন কি ঘটনা ঘটছে, কি ঘটনা মাথায় আসছে, আদৌ ঘটনাটা ঘটছে কিনা পুরো বিষয়টা দেখুন, ভালো করে শান্তভাবে বিচার করুন এবং যদি প্রয়োজন হয় কাছাকাছি ডাক্তারকে দেখান এবং সেই অনুযায়ী চলুন। থ্যাংক ইউ ভেরি মাচ।